আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আমার উপস্থিত হওয়া কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। তো তোমরা যদি স্টুডেন্ট হও ইন্টারমিডিয়েট লেভেলের অথবা তোমরা যদি স্টুডেন্ট হও এসএসসি লেভেলের, তাহলে আজকের লেকচারটা তোমাদের জন্য। তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট, তোমাদের কোশ্চেন নম্বর 4 থাকে কমপ্লিটিং সেন্টেন্স। আর তোমরা যারা এসএসসির স্টুডেন্ট, তোমাদের জন্য কমপ্লিটিং থাকে কোশ্চেন নম্বর 7। অর্থাৎ দুইটা জায়গায় আমাদের কমপ্লিটিং সেন্টেন্স জানতে হয়। তো দুটোর ভিতর পার্থক্য কী? তোমরা যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, তোমাদের জন্য ইনকমপ্লিট সেন্টেন্স থাকে 10টি। আর এই 10টি ইনকমপ্লিট সেন্টেন্সকে তোমাদেরকে নির্ধারিতভাবে বলা হয় ফ্রেজ অথবা ক্লজ দ্বারা কমপ্লিট করতে হবে। আর যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট, তোমাদের জন্য নির্ধারিত কোনো ক্লজ, ফ্রেজ বা ওয়ার্ড উল্লেখ করা হয় না কোশ্চেনে। তো বন্ধুরা, এই হলো তোমাদের এসএসসি এবং ইন্টারমিডিয়েটের কোশ্চেনের প্যাটার্ন। তো আজকে আমরা দেখব কমপ্লিটিং সেন্টেন্স কাকে বলে এবং কী জিনিসগুলো জানলে আমরা ইজিলি কমপ্লিটিং সেন্টেন্সটা করতে পারবো। তো বন্ধুরা, আজকের ক্লাসটা মূলত হবে বেসিক ক্লাস। তো শেষ পর্যন্ত তোমরা আমাদের এই ক্লাসের সাথে থাকবে এবং আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত তোমরা যদি আমাদের এই ক্লাসের সাথে থাকো, তাহলে কমপ্লিটিং সম্পর্কে অনেক স্টুডেন্টের মধ্যে যে ভীতি আছে, এই ভীতিটা অবশ্যই দূর হয়ে যাবে আজকের ক্লাসের শেষে। তো বন্ধুরা, চলো যাই, ফার্স্টেই দেখি হোয়াট ইজ কল কমপ্লিটিং সেন্টেন্স। সহজ ভাষায় বলা যায় অসমাপ্ত বাক্যকে কোনো শব্দ দ্বারা, কোনো শব্দগুচ্ছ দ্বারা অথবা বাক্যাংশ দ্বারা কমপ্লিট করাকে বলা হয় কমপ্লিটিং সেন্টেন্স। তো অবশ্যই এক্ষেত্রে গ্রামারের কিছু নিয়ম মেনে নিতে হবে, তাহলে আমরা বলতে পারি গ্রামারের নিয়ম মেনে অসমাপ্ত বাক্যকে শব্দ দ্বারা, শব্দগুচ্ছ দ্বারা বা বাক্য অংশ দ্বারা বা বাক্যাংশ দ্বারা কমপ্লিট করাকেই বলা হয় কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স যদি আমরা করতে চাই বা আমরা সুন্দরভাবে আয়ত্ত করতে চাই, তাহলে আমাদের কিছু নিয়মের মধ্যে বা স্ট্রাকচারের মধ্যে যেতে হবে। আমরা এখন স্ট্রাকচার দেখব, তার আগে দেখব আমাদের একটি উদাহরণ। ফার্স্ট এক্সাম্পল, আই স এ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম। তো যদিও এই বাক্যটা কমপ্লিটই আছে, তো এই বাক্যটার অর্থকে যদি আমরা আরও বেশি হৃদয়গ্রাহী করতে চাই, আরও যদি বেশি বোধগম্য করতে চাই, আমাদেরকে আরও শব্দ যোগ করতে হবে। যেমন আমরা বলতে পারি আই স এ বার্ড ফ্লাইং, আমি একটি পাখি দেখেছিলাম উড়ে যেতে। বাক্যটা কমপ্লিটিং হলো, এখানে শুধুমাত্র একটি শব্দ। তো এই রকম যদি আমরা কমপ্লিট করতাম, তাহলে হতো আমরা কমপ্লিটিং করতে পারি এই বাক্যকে আমরা আরেকভাবে, যেমন আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, আমি একটি পাখি দেখেছিলাম আকাশ উড়ে যেতে। এই ক্ষেত্রে কিন্তু আমি আর একটি শব্দের মধ্যে সীমাবদ্ধ নেই, এখানে হয়েছে শব্দগুচ্ছ, ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উঠতে। তো আমরা আর এক রকমও এই বাক্যটাকে কমপ্লিট করতে পারি, যেমন আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, আমি একটি পাখি দেখেছিলাম যেটা আকাশে উড়িতেছিল। ইউ সি, তাহলে এই কমপ্লিটিংটা হলো 3 রকম। ফার্স্ট ওয়ান শব্দ দ্বারা, দ্বিতীয়টা শব্দগুচ্ছ দ্বারা এবং তৃতীয়টা ক্লজ দ্বারা, যাকে আমরা বলি বাক্যাংশ দ্বারা। তার মানে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ। তোমরা যদি হয় ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, তোমাদেরকে কোশ্চেনের পর ফিক্সডভাবে বলা হয়, কোশ্চেনের পর লেখাই থাকে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ফ্রেজ অ্যান্ড ক্লজ। অর্থাৎ তোমাদেরকে ফ্রেজ দ্বারা এবং ক্লজ দ্বারা বাক্যটা পূর্ণ করতে হবে। তার মানে তুমি ইচ্ছা করলে পরে ওয়ার্ড দ্বারা পূর্ণ করতে পারবে না। বন্ধুরা, এই হলো আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিট সেন্টেন্স যদি তুমি করতে চাও, তোমার সবার আগে জানতে হবে কনজাংশন, এবং এই কনজাংশনের সাথে জড়িত যে বেসিক 3 স্ট্রাকচার, যাকে আমরা বলি কমপ্লিটিং সেন্টেন্সের হার্ট
বা হৃদয়, এই তিনটি স্ট্রাকচার সবার আগে তোমাদেরকে জানতে হবে। তো স্ট্রাকচার তিনটা কি? স্ট্রাকচার তিনটি হচ্ছে কনজাংশনগুলোর আগের অংশটি যদি হয় প্রেজেন্ট, তাহলে পরের অংশটা হবে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স। আমি আবার বলছি, যদি আগের অংশ হয় অবশ্যই কনজাংশনের প্রেজেন্ট টেন্স, পরের অংশটি হবে প্রেজেন্ট, হতে পারে ফিউচার। আর যদি আগের অংশটা হয় ফিউচার, পরের অংশটা হবে প্রেজেন্ট। আর আগের অংশটা যদি হয় পাস্ট, পরের অংশটা হবে পাস্ট। কোনো স্টুডেন্ট যদি শুধু এই তিনটি স্ট্রাকচারই হৃদয়ে গেঁথে নেয়, তাহলে তার জন্য কমপ্লিটিং সেন্টেন্সের 80% কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখন প্রশ্ন জাগে যে এই কনজাংশনগুলোর অর্থ আমি জানি কি না। সবার আগে কিন্তু আমাদেরকে অর্থটাই জানতে হবে। ইউসি ফার্স্টে জানতে হবে হু। তো হু দ্বারা আমরা মনে হয় জানি ব্যক্তিকে নির্দেশ করে। তো হু দ্বারা হু বোঝায়, হোম বোঝায় এবং হুস। তারপরে হুইস দ্বারা বোঝায় ইতর প্রাণী বা শিশু। দ্যাট দ্বারা সাধারণত বস্তু বোঝায়, তবে দ্যাট ব্যক্তি, বস্তু, ইতর প্রাণী উভয় ক্ষেত্রে প্রযোজ্য হয়। হোয়াট দ্বারা তো আমরা সবাই জানি কি। অ্যাজ, সিন্স এবং বিকজ এই তিনটি দ্বারা কারণ বোঝায়। হোয়েন দ্বারা বোঝায় সময়। হোয়াইল যখন, এটাও সময়। হোয়াইল এবং হোয়েন যখন তখন অর্থে ব্যবহার করা হয়। হোয়ার কোথায়, স্থান বোঝায়। হাউ কীভাবে। হোয়াই কেন। হোয়ার যদি না অথবা যদি। দো যদিও। অলদো যদিও। বিফোর পূর্বে। আফটার পরে। সো দ্যাট যাতে। সো ডট ডট দ্যাট এতই ডট ডট যে। এখানে ইন অর্ডার দ্যাট হতে পারে উদ্দেশ্য বা জন্যে। অ্যাজ সুন অ্যাজ শীঘ্রই। অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত। টিল যতক্ষণ পর্যন্ত। আনটিল যতক্ষণ পর্যন্ত না। ইফ যদি। প্রোভাইডিং দ্যাট যদি। প্রোভাইডেড দ্যাট এটাও যদি। আনলেস যদি না, এক্সেট্রা। আসলে আমরা এক্সেট্রা এই জন্য লিখেছি, এইগুলো ফার্স্টে যেগুলো আমি এখন পড়লাম এগুলোর নাম সাবঅর্ডিনেটিং কনজাংশন। এইগুলো তারা বোঝায় কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ। আর পরের যে অংশটুকু অ্যান্ড আমরা মনে হয় জানি, এবং বাট কিন্তু, অর অথবা, ইয়েট তবু, আদারওয়াইজ অন্যথায়, দেয়ারফোর সুতরাং, নট অনলি ডট ডট বাট অলসো শুধুমাত্র অ্যাক্টিভ নয় ওটাও, ইদার ডট ডট অর এটা এবং ওটা উভয়, ফর জন্য, নিদার ডট ডট নট এটাও নয় ওটাও নয়, বোথ ডট ডট অ্যান্ড এটা এবং ওটা উভয়ই, এক্সেট্রা। এইগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা কিনা কম্পাউন্ড বাক্যের অংশ বিশেষ। তো বন্ধুরা, অর্থগুলো জানা হয়ে গেল। তো অর্থগুলো যখন তোমাদের জানা হয়ে যাবে তখন তোমরা কি করবে, এদের আগের অংশটা জানার চেষ্টা করবে। আর থ্রি স্ট্রাকচার যখন জানা হয়ে যাবে তখন আমরা এইগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো চলো যাই এখন আমাদের ফার্স্ট এক্সাম্পলে। ইউ ডোন্ট ডিস্টার্ব মি, তুমি আমাকে ডিস্টার্ব করো না। হোয়াইল আই রাইট, যখন আমি লিখি। হোয়াইল ইউ সি হোয়াইল। তো হোয়াইল একটি কনজাংশন। কনজাংশনের আগের অংশটি যদি হয় প্রেজেন্ট, ডোন্ট ডিস্টার্ব প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স যদি হয় আমাদেরকে অবশ্যই প্রেজেন্ট টেন্সই করতে হবে। তো কখনো কখনো ফিউচার টেন্স, যার ফলে আই রাইট প্রেজেন্ট টেন্স, সাবজেক্টের পর আমাদের প্রেজেন্ট টেন্স করতে হবে। তো যদি এখানে আমরা সিম্পল ভাষায় উদাহরণ দিয়েছি, তো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি স্টুডেন্টরা ভুল করে টেন্সের, অর্থাৎ সিকোয়েন্স অফ টেন্স
তারা পারে না, কনজাংশনগুলোর অর্থও তারা হয়তো বা সুন্দরভাবে জানে না, বিশেষ করে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট। এখন দেখবো আমাদের দ্বিতীয় এক্সাম্পল, ওয়ার্ক হার্ড আদারওয়াইজ। তো কিসের ব্যবহার? আদারওয়াইজ, ইউ সি আদারওয়াইজ। তো আদারওয়াইজের আগের অংশটা এখানে আছে প্রেজেন্ট টেন্স। তো আমাদের বলা হচ্ছে আগের অংশটি যদি হয় প্রেজেন্ট টেন্স, ইউ সি প্রেজেন্ট টেন্স, পরেরটা প্রেজেন্ট অথবা ফিউচার যে কোনো একটি হতে পারে। তো ইউ সি আদারওয়াইজ। তো আদারওয়াইজের বাংলা অন্যথায় অথবা নতুবা ওয়ার্ক হার্ড আদারওয়াইজ, কঠোর পরিশ্রম করো নতুবা ইউ উইল নট শাইন ইন লাইফ, না হলে তুমি উন্নতি করতে পারবে না। ইউ সি উইল নট শাইন, উইল নট শাইন আমাদের ফিউচার টেন্স। যদি আমরা এখানে লিখতাম এমনটিভাবে, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যদি লিখতাম তাহলে কিন্তু আমাদের উত্তরটা রাইটই হতো। তো বন্ধুরা এখন যাব আমাদের আরেকটি এক্সাম্পল, এক্সাম্পল 3, আই উইল ম্যারি ইউ ইফ ইউ লাভ মি, আমি তোমাকে বিয়ে করব যদি তুমি আমাকে ভালোবাসো। ইউ সি ইফ এর ব্যবহার, ইফ, ইফের অর্থ যদি। তো আগের অংশটি এখানে আছে ফিউচার টেন্স। তো বন্ধুরা আগের অংশটা যদি ফিউচার টেন্স থাকে তাহলে পরের অংশটা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে, ইফ ইউ লাভ মি। কারণ ইংরেজিতে কমপ্লেক্স সেন্টেন্সের দুইটি অংশ কখনোই ফিউচার হয় না, অর্থাৎ একটা অংশ যদি ফিউচার হয় পরের অংশটা হবে প্রেজেন্ট। ইউ সি ফিউচার, পরের অংশটা প্রেজেন্ট। বন্ধুরা এখন যাব আমাদের আরেকটি এক্সাম্পল, দি টিম ওয়ান দ্য ম্যাচ বিকজ ইট প্লেড ওয়েল, দলটি বা টিমটি ম্যাচে জিতেছিল কারণ এটা ভালো খেলেছিল। ইউ সি বিকজের ব্যবহার। তো বিকজ, ইউ সি। তো আগের অংশটা আছে ওয়ান, ইউ সি উইনের পাস্ট টেন্স। যদি থাকে পাস্ট টেন্স তাহলে পরের অংশটাও আমাদেরকে পাস্ট টেন্সে করতে হবে, অবশ্যই পাস্ট টেন্সে করতে হবে। বন্ধুরা এই হলো আমাদের বেসিক 3 স্ট্রাকচার ফর কমপ্লিটিং সেন্টেন্স। তো বন্ধুরা এখন প্রশ্ন জাগে, আচ্ছা এগুলো তো সবাই ছিল প্রেজেন্ট এবং পাস্ট সিম্পলের ব্যবহার। তো এক্ষেত্রে যদি আমরা পাস্ট সিম্পলের সাথে যদি পাস্ট কন্টিনিউয়াস করি বা পাস্ট পারফেক্ট করি তাহলে কি হবে বন্ধুরা? তাও হবে কিছু কিছু কনজাংশনের ক্ষেত্রে। তো বন্ধুরা সেগুলো আমরা বিস্তারিত আলোচনা পরবর্তী পর্যায়ে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করব। এখন দেখি আমাদের কিছু ব্যতিক্রম স্ট্রাকচার যেগুলো এই 3টির ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ সব কনজাংশনগুলোই এই 3টা স্ট্রাকচার ফলো করবে এমনটি কিন্তু নয়। দোস্তরা চলে যাই দেখে এখন ব্যতিক্রম আরও কয়েকটি স্ট্রাকচারে। ফর এক্সাম্পল এসি যদি কনজাংশন হিসাবে সেন্স বসে, যদি লং সেন্স বসে, অ্যাসিভ বসে, অ্যাজ তো বসে, আর যদি 3টি ভার্ব উইশ, ফ্যান্সি, ইমাজিন থাকে তাহলে আগের অংশটি প্রেজেন্ট হওয়া সত্ত্বেও পরের অংশটি হবে পাস্ট। আর যদি হয় পাস্ট সিম্পল আগের অংশটি, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। আগেকার বেসিক 3 স্ট্রাকচারে কিন্তু এমনটি ছিল না। আর যদি থাকে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম তারপরে সাবজেক্ট তাহলেও হবে পাস্ট সিম্পল। তো বন্ধুরা একটু ভিন্নতর, যার ফলে এই অংশগুলোতে অর্থাৎ এই ধরনের স্ট্রাকচারগুলোকে তোমাদেরকে বেশি খেয়াল রাখতে হবে। বন্ধুরা চলো যাই দেখি এখন আমাদের এক্সাম্পলগুলো এবং এদের ব্যবহার। ফার্স্টে সিন্স এবং লং সেন্স। তো সিন্স এবং লং সেন্স স্মৃতি চারণ অর্থে ব্যবহার করা হয়। ইউ সে নস্টালজিক সেন্স, অর্থাৎ অতীতের কোনো স্মৃতি বর্তমানে দাঁড়িয়ে যদি আমরা স্মরণ করি
তাহলে আমরা ব্যবহার করব সিন্স এবং লং সিন্স। আর স্ট্রাকচার যেহেতু আগেই আমরা বলেছি যে আগের অংশটা যদি প্রেজেন্ট হয় পরের অংশটা হবে পাস্ট সিম্পল, আর যদি হয় পাস্ট সিম্পল হবে পাস্ট পারফেক্ট। ইউ সি ইট ইজ লং সিন্স, এখানে ইজ প্রেজেন্ট টেন্স, ইউ সি প্রেজেন্ট টেন্স। I saw you last, saw past tense, you see past simple tense. It is long since I saw you last, অনেক দিন গত হলো তোমাকে আমি দেখেছিলাম, নস্টালজিক টোন, আবার দেখার ইচ্ছা জাগে। নেক্সট ওয়ান, ইট ওয়াজ লং সিন্স I had seen you last, you see was past simple tense, যার ফলে পরের অংশটা had seen past perfect। অনেক বছর চলে গেল বা অনেক দিন গত হলো আমি তোমাকে দেখেছিলাম, অর্থটা ইউ সি কিছুটা ডিফারেন্স। তো বন্ধুরা এখন যাব আমরা আরেকটি ব্যতিক্রম নিয়মে, অ্যাসিপ আর অ্যাজ দো, যার অর্থ হচ্ছে যেন। আনরিয়েল পাস্ট অর্থাৎ বাস্তবের সাথে যেটা মিল থাকে না সেই অর্থে ব্যবহার করা হয় অ্যাসিপ আর অ্যাজ দো। তো আবার আমরা লিখেছি একই স্ট্রাকচার, আগের অংশটা যদি প্রেজেন্ট হয় পরের অংশটা হবে পাস্ট, আর যদি হয় পাস্ট সিম্পল পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। আর বি ভার্বের ক্ষেত্রে আগের স্ট্রাকচার অনুসারে সর্বদা সব ক্ষেত্রে ওয়ার ব্যবহার করতে হবে। ফার্স্ট এক্সাম্পল ইউ সি হি স্পিক অ্যাস ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সে সবই জানে, আসলে সে হয়তো কিছুই জানে না। আনরিয়েল সিচুয়েশন, ইউ সি স্পিক প্রেজেন্ট সিম্পল, নিউ পাস্ট সিম্পল। আর যদি আমরা বি ভার্ব ব্যবহার করতাম তাহলে কেমনভাবে আমরা লিখতাম, হি স্পিক অ্যাস ইফ হি ওয়ার ম্যাড, অথবা হি ওয়ার এ ম্যাডম্যান। ইউ সি যে পার্সনই থাক না কেন সবসময় ওয়ারই হবে, এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট এক্সাম্পল, হি স্পোক অ্যাজ দো হি হ্যাড নন অল, সে এমনভাবে কথা বলেছিল যেন সে সবই জানত। ইউ সি পাস্ট সিম্পল পরের অংশটা পাস্ট পারফেক্ট। এখানে যদি আমরা বি ভার ব্যবহার করতাম তাহলে অবশ্যই হতো হ্যাড বিন ম্যাড। তো বন্ধুরা এখন যাব আমরা তিনটি ভার্বের ব্যবহারে, উইশ ইচ্ছা করা, ফ্যান্সি কল্পনায় ভাষা, ইমাজিন কল্পনা করা। তো এরা কিন্তু আবার বলি এরা কিন্তু ভার্ব, এরা কোনো কনজাংশন নয়। তো এগুলো আগের অংশটা অর্থাৎ এরা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরের অংশ পাস্ট টেন্স হবে, আর যদি এরা পাস্ট ফর্মে থাকে অর্থাৎ পাস্ট সিম্পল টেন্সে থাকে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। জাস্ট এগুলো কিন্তু একই নিয়মে, আগের অংশটা যদি প্রেজেন্ট হয় পরেরটা পাস্ট সিম্পল হবে, আর আগের অংশটা যদি পাস্ট হয় পরেরটা পাস্ট পারফেক্ট হবে। ইউ সে এক্সাম্পল, আই উইশ আই আর এ পয়েট, আমি ইচ্ছা করি আমি যদি কবি হতাম। নেক্সট ওয়ান, হি ইমাজিনড, সরি এখানে আই হবে না, হি হ্যাড বিন আ পোয়েট। ইউ সি পাস্ট সিম্পল পাস্ট পারফেক্ট। বন্ধুরা এখন আমরা যাব আমাদের আলোচনার শেষ প্রান্তে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ইউ সি বাংলা এখনই উপযুক্ত সময়। তো ইট ইজ টাইমের আগের অংশটি প্রেজেন্ট টেন্স, যার ফলে পরের অংশটি হবে ইউ সি পাস্ট সিম্পল টেন্স। উই গেভ আপ ব্যাড হ্যাবিট, এখনই উপযুক্ত সময়
আমাদেরকে খারাপ অভ্যাস ত্যাগ করার। এখানে সি নট গিভ আপ, ত্যাগ করা। তো বন্ধুরা, এই হলো আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের বেসিক কনসেপ্ট। আর আমার বিশ্বাস আজকের লেকচার থেকেই তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের অধিকাংশ নিয়মগুলোই চলে আসছে। তো এর বাইরে যে নিয়মগুলো আছে ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্যায়ের লেকচারে দেওয়ার চেষ্টা করব। কনজাংশনের বাইরে যে ফ্রেজগুলো ব্যবহার করা হয় সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েই থাকো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইবার না হও, সাবস্ক্রাইবার হয়ে আমাদের সাথে থাকবে। তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে পরে আমরা ছোট্ট একটা লাইক চাই, কমেন্টও সেই সাথে। তো তোমাদের সাথে হয়তো পরবর্তী পর্যায়ে কোনো এক ভিডিওর সাথে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।